আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে গত কয়েকদিন আমাদের উপর দিয়ে বিশাল বড় ঝড় বয়ে গেছে, যে যার কারণে আমরা আসলে সকলে বিধ্বস্ত। মানসিকভাবে আমরা ভালো নেই। আসলে আজকে কথা দীর্ঘায়িত করব না, শুধু নিজেদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আমাদের মতো ভুক্তভোগী কেউ না হয়। অন্তত এই ভিডিওটা দেখে যেন আরও 10 জন মানুষ এই ভোগান্তির হাত থেকে রক্ষা পায়। তো মূলত এই কারণে এই ভিডিওটা করা। আর আমি কখনো ভিডিও ক্যামেরার সামনে আসি না, আসবো এটা কখনো কল্পনাও করিনি। তবে চিন্তা করলাম যে এই ভিডিওটা করা জরুরি। আসলে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ছোট বোনের বেবি নিয়ে। হওয়ার একদিনের মধ্যে সে মারা যায়। কেন মারা গেছে, কার কারণে মারা গেছে, এগুলো সম্পর্কেই বলবো। আমার ছোট বোন কনসিভ করে ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে আমরা একটা ভালো গাইনিকোলজিস্টের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল। তার কাছে প্রায় 4 মাসের মতো চিকিৎসাধীন অবস্থায় ছিল। তার পরবর্তীতে সব কিছু, ওর শারীরিক অবস্থা ঠিক, ওর বেবি ঠিক আছে, সব কিছু ঠিক থাকার কারণে সবাই সিদ্ধান্ত নিল যে নর্মালে যাতে হয়, কারণ বর্তমানে তো বেশিরভাগ সিজার করে। তো প্রথমত সবাই তো নর্মালেই চায় বাচ্চা হওয়ার জন্য। তো আমাদের ফ্যামিলি, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই চেয়েছিল যাতে বাচ্চাটা নর্মালে হয়। এই 9 মাসের জার্নিতে পুরোটা সময়ই ও সুস্থ ছিল, শুধু একটু বমির সমস্যা ছিল, কিন্তু তাছাড়া ওইরকম কোনো জটিল সমস্যা ছিল না। প্রতি মাসেই চেক আপ করানো হয়েছে, আলট্রা করানো হয়েছে যখন ডাক্তার বলেছে। তো পরবর্তী 4 মাস যখন ওর শেষ হয়, তখন অনেকেই বলে যে নর্মালের জন্য সূর্যের হাসি ক্লিনিক ভালো। তো ওর হাজব্যান্ড সবাই মিলেই সেখানে নেওয়া হয়, ওখানে চেক আপ করানো হয়। প্রতি মাসে মাসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আলট্রা, এগুলো করানো হয়। তোর হাজব্যান্ড চেষ্টা করেছে যতটুকু, যেভাবে ডাক্তাররা বলেছে ওইখানকার, সব ওইভাবেই করার। আর বেশিরভাগ সময় আমার আম্মুর কাছে ছিল, তো সেখানেও সেফ ছিল, ভালো ছিল। তো ওর দিন মাস সব পূরণ হওয়ার পরে 28 তারিখে, গত 28 তারিখে ওর সকালবেলা, ওর লাস্ট যে যখন ও আলট্রা করে তখন বলা হয় যে এই মাসের, এই যে আজকে 1 তারিখ, এই মাসের 7 তারিখে ওর ডেট। তো তার 7 দিন আগে পরে হতে পারে। 25 তারিখ রাত্রে সামান্য ওর ব্যথা হয়। তো ওইখানকার একজনের সাথে কথা, সূর্যের হাসি, ওইখানকার একজনের সাথে কথা বলার পরে বলে যে ওইখানে একটা ট্যাবলেট দেওয়া আছে, ওই ট্যাবলেটটা খেলে যদি এটা ডেলিভারির ব্যথা হয় তাহলে ব্যথাটা নাকি বাড়বে, আর যদি ফলস ব্যথা হয় তাহলে নাকি কমে যাবে। তো 25 তারিখে রাত্রে সারা রাত ওর মোটামুটি হালকা ব্যথা ছিল। তো ভোর রাতের দিকে ওই ট্যাবলেটটা খায়, খাওয়ার পরে ব্যথা কমে যায় সকালবেলা। তো তারপরে আর 26 তারিখ ব্যথা ওঠেনি, 27 তারিখও ব্যথা ওঠেনি, নর্মাল ছিল, ভালো ছিল, হাঁটা চলা সব কিছু স্বাভাবিক ছিল, বাবু ভিতরে নড়াচড়া সব কিছু স্বাভাবিক ছিল। তারপর 28 তারিখ সকালবেলা ওর একটু পানি ভাঙে, সকাল 9:30টার দিকে। 9:30টার দিকে যখন ওর অল্প পানি ভাঙে, তখন আমরা ঠিক 10টার দিকেই, যেহেতু সূর্যের হাসি ক্লিনিকে সব কিছু ওর প্রথম থেকে ছিল, তো নর্মাল ডেলিভারি হবে, সব কিছু ঠিক, পজিশন ঠিক। তো আমরা সকালবেলা 10টার দিকে ওকে ওইখানে নিয়ে যাই নর্মাল ডেলিভারির জন্য। তারপর ওনারা দেখলো যে পানির রং ভালো না, পানির রং ছিল সবুজ, পানির রং নাকি সাদা হতে হয়। তো কেন সবুজ আমরা বারবার জিজ্ঞেস করার পরে ওনারা কোনো কারণ বলতে পারছিল না। তো ওনাদের হাতে এত বেবি হয়, প্রতিদিন ডেলিভারি করান ওনারা, প্রতিদিন 1টা বা 2টা হলেও তো করান।
তো এর মধ্যে কি কখনো এমন কেস ওনাদের হাতে পড়েনি যে পানির রং এই ধরনের হলে ক্ষতি হতে পারে, কেন হয়েছে সেটা তারা জানে না। ওইখানে এতগুলো নার্স ছিল, এতগুলো স্টাফ ছিল, কেউ বলতে পারেনি যে কেন পানিটা ঘোলা বা সবুজ রঙের। তখন ওরা বলল যে আলট্রা করতে হবে, আলট্রা করার পরে আমরা বলতে পারবো। তো ওখানে ওনাদের আলট্রার ডাক্তার আসেনি ওই সকালবেলা, ওনাকে ফোন দেওয়া হয়েছে, আসছিল না। আমাদেরকে প্রায় 40 মিনিট 45 মিনিটের মতো দাঁড় করিয়ে রাখানো হয়। আমার বোনকে বেডে রাখা হয়। তো অপেক্ষা করছিলাম যে কখন ডাক্তার আসবে। তো ডাক্তার যখন দেরি করছিল, এর মধ্যে আমার বোনেরও একটু খারাপ লাগছিল, বাচ্চা নিচের দিকে প্রেশার দিচ্ছিল। তো আমরা ওনাদের সাথে একটু এক প্রকারের একটু তর্কাতর্কি হয় যে আপনাদের আলট্রার ডাক্তার এখন আসছে না, রোগী কষ্ট পাচ্ছে, এটা তো ইমার্জেন্সি কেস, আমরা কি অন্য কোথাও নিয়ে যাব কিনা, আপনারা পারবেন নাকি পারবেন না। কিন্তু ওনারা বলল যে চলে আসবে। তো ওইখান থেকে একজন গিয়ে, পাশেই হসপিটাল, ওইখান থেকে গাইনি ডাক্তার নিয়ে আসে যিনি আলট্রাও করান। আমরা যখন একটু মানে একটু আমাদের তর্কাতর্কি হয়, তখন ওরা গিয়ে আলট্রার ডাক্তার আনে। তো আলট্রার ডাক্তার আনার পর আলট্রা করা হয়। আলট্রাতে বাচ্চার ওজন 3 কেজি 200 গ্রাম আসে। কিন্তু তার 15 দিন আগে আমার বোন যখন ওনাদের কথা মতো আলট্রা করায়, তখন আলট্রাতে ওজন ছিল হচ্ছে 2 কেজি প্লাস অল্প কিছু, 94 গ্রাম এরকম। তো আমরা তো ভেবেছি যে বাচ্চা ছোটই। তো ওই দিন সকালবেলা যখন আলট্রা করানো হয়, তখন কিন্তু ওনারা আমাদেরকে বলেনি যে বাচ্চার ওজন 3 কেজি 200 গ্রাম, বাচ্চা অনেক বড়, বাচ্চা এটাকে নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, এই ধরনের কোনো কথা আমাদেরকে বলে নাই। ওই আলট্রার ডাক্তারটা অনেক হাসছিল, হেসে বলছিল যে আরে আপনারা ভয় পাচ্ছেন কেন, সব কিছু তো নর্মাল আছে, বাচ্চার পজিশন সুন্দর আছে, বাচ্চার নড়াচড়া ঠিক আছে, হার্টবিটও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আর বেশি হলে আর 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না, খুব দ্রুতই হয়ে যাবে। তো তখন ওইখানকার নার্সেরা জিজ্ঞেস করছিল যে ম্যাডাম এখন আমরা কি করব, আমরা কি চেষ্টা করব। তখন ওই গাইনি ডাক্তার বলল যে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন, আপনারা দোতলায় নিয়ে গিয়ে ডেলিভারি রুমে ওকে ব্যথার ইঞ্জেকশন বা স্লাইন এগুলো দেন, দেখবেন যে খুব কম সময়ের মধ্যে বাচ্চা হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার বোনের প্রথম বাচ্চা এটা, তো প্রথম একটা বাচ্চা হবে, বাচ্চার ওজনটা এত বেশি, তো সেই ক্ষেত্রে রোগী কতটুকু পারবে সেটাও চিন্তা করা উচিত ছিল তাদের। আর এত বড় বেবি তারা আগে ডেলিভারি করেছে কি করেনি তারাই ভালো জানে। তো তারা যদি এরকম কেস হ্যান্ডেল করতে না পারে, তাহলে আমাদেরকে তখনই বলে দিতে পারতো যে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা সিজারের জন্য নিয়ে যান। কিন্তু আমাদেরকে এরকম কোনো কিছু বলা হয়নি, আমাদেরকে বলেছে খুব অল্প সময়ের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। তারপর দোতলায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ডেলিভারি রুমে প্রায় 3-4 জন নার্স ছিল ওইখানকার, আর আমাকে রাখা হয়েছিল। আমি আমি বড় বোন হলেও আমার এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তাও আমাকে এখানে রাখা হয়। তো আমার বোনের পরিস্থিতি দেখে আমার নিজেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমার মাকে ওইখানে খুব একটা থাকতে দিচ্ছিল না, বলছিল যে মা সামনে থাকলে নাকি অনেক কষ্ট হয়, হতে দেরি হয়, এই ধরনের কথাবার্তা। তো ওই সময় আমাদের ব্রেন কাজ করছিল না, তো আমার মা আসছিল যাচ্ছিল এর মধ্যেই, কিন্তু আমি ফুল টাইম এখানে ছিলাম। তো এখানে 4-5 জন যারা ছিল, আমি তো আগে নর্মাল ডেলিভারি কখনো দেখিনি। তো ওনারা যেভাবে করছিল সেভাবেই আমি দাঁড়িয়েছিলাম বা দেখছিলাম, আমার তো আর ওইখানে কিছু করার নাই। তো একজন আমার বোনের এই 2 কাঁধ ধরে চাপছিল জোরে, একজন পেটে চাপছিল, এইভাবে আর কি ওর শরীরটা প্রায় ক্ষত বিক্ষতর মতো করে ফেললো। তো এটা যে কোনো মানে নর্মাল ডেলিভারির রুলসের মধ্যে পড়ে কি না সেটাও আমার জানা নেই। ওই সময় তো নিজের বোন কষ্ট পাচ্ছে, এটাই ওই দিকে আমার মাইন্ড ছিল। তাছাড়া আমি তো আর জানি না যে কিভাবে এই ডেলিভারিটা হয়। তো ওকেও প্রচণ্ড প্রেশার দেওয়া হচ্ছিল। আর আমি যখন আবার বাইরে দৌড়ে গিয়ে আমার মাকে বললাম যে এরকম হচ্ছে, তখন আমার মা বলল যে নর্মাল ডেলিভারিতে তো একটু কষ্ট হবেই। তো যাক, তারপর আবার ডেলিভারি করা শুরু করলো। যখন বাচ্চা জরায়ু মুখে এসে আটকে গেল,
তখন ওনারা কি জানে না যে সাইড কাটতে হবে বা কখন কাটতে হবে, ওনারা আম সময় মতো সাইড কাটে নাই। কিন্তু পরবর্তীতে সাইড কাটে শেষ সময়ে যখন বাচ্চাটা অনেকক্ষণ আটকে ছিল। এগুলা এখন বলছি কারণ পরবর্তীতে যখন আমরা বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করি অসুস্থ অবস্থায়, তখন অন্যান্য ডাক্তাররা আমাদেরকে এগুলা বুঝিয়ে বলছে যে এমন, এমন হয়েছে কিনা। তখন আমি সামনে ছিলাম, তো এইজন্য আমি বলতে পারছি যে হ্যাঁ, এরকম, এরকম তো হয়েছে। তো এই কারণেই দুর্ঘটনাটা হয়। কিন্তু ওই সময় তৎক্ষণাৎ তো আর আমি জানতাম না যে নরমাল ডেলিভারিতে কীরকম হয় বা কী হয়। তো পরবর্তীতে আমার বোনকে তো কষ্ট দেওয়া হলোই। ওর এখন নর্মাল ডেলিভারির আজকে ২-৩ দিন পার হয়ে গেছে। ওর এক পাশ, ডান পাশ পুরো অবশের মতো। ওকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয় ২ কাঁধে। তারপরে এটা নাকি ওকে শক্তি দেওয়ার জন্য বা কী এই ধরনের কিছু ওনারা, জানি না আমি সঠিক। তো এখন ওরও শারীরিক কন্ডিশন খারাপ, তেমন একটা ভালো না। তো পরবর্তীতে লাস্ট পর্যায়ে যখন বাচ্চাটা অনেকক্ষণ আটকে ছিল, তারপরে সাইডটা কাটা হয়। সাইড কেটে বাচ্চাটাকে বের করা হয়। ওই জরায়ুর মুখে অনেকক্ষণ আটকে থাকার কারণে বাচ্চার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিলো আর মাথায় অক্সিজেনটা পৌঁছায় নাই। এজন্য বাচ্চা হওয়ার পরে আর কাঁদে নাই। আর হওয়ার সময় মাথাটা এমনভাবে ওরা টেনেছে যে মাথাটা লম্বা হয়ে গেছে আর মাথার পেছনে রক্ত জমাট হয়ে গেছে। শরীরের প্রায় কিছু অংশ রক্ত ওর মাথার পেছনে গিয়ে রক্ত জমাট হয়ে গেছে। তো ওই মুহূর্তে আমরা তো আর এগুলো জানি না। পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য যাওয়াতে ডাক্তাররা আমাদেরকে এগুলা বুঝিয়ে বলে। তো বাচ্চা হওয়ার পরে কান্না করে নাই, ও পুরো মৃতর মতোই ছিল। তারপর আমরা যখন একটু পাগল পাগলের মতো হয়ে গেছি, তখন ওইখানকার নার্সরা প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। মুখে ফু দেয়, মাউথ টু মাউথ যেটা, ওটা করে। তারপরে পিঠ ঘষে। অনেক চেষ্টার পর প্রায় আধা ঘন্টা সময় লাগে, তখন বাচ্চার একটু নিঃশ্বাসটা আসে। কিন্তু বাচ্চা তখনও কাঁদে নাই। নিঃশ্বাসটা যখন ফেলতে থাকে তখন আমাদেরকে বলে দ্রুত আপনারা শিশু ডাক্তারের কাছে নিয়ে যান। ওটা ওই হসপিটালটা কী হসপিটাল আমি এটাই বুঝলাম না যে ওখানে কোনো শিশু ডাক্তারও নাই। ওনারা ডেলিভারি করছে, নরমাল ডেলিভারি করছে, তাহলে ওইখানে অবশ্যই একজন শিশু ডাক্তার থাকার কথা বা অল টাইম একজন গাইনি ডাক্তার থাকার কথা, সেগুলো ওনাদের এখানে নেই। সেটাও আমরা জানতাম না। আচ্ছা যাক, তারপর কী হলো, বলল যে শিশু ডাক্তারের কাছে নিয়ে যান খুব দ্রুত, তাহলে হয়তো ভালো একটা আশা আছে। তো বাচ্চার নিঃশ্বাসটা যখন পড়ে, তো তখন আমরা তো মনে করলাম যে না, নিঃশ্বাস যেহেতু পড়েছে, আল্লাহকে ডাকতে ডাকতে নিঃশ্বাসটা যখন এসেছে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। পরবর্তীতে আমরা কি করলাম, বাচ্চার মাকে ওইখানে রেখে আমরা চলে আসলাম বাচ্চাটাকে নিয়ে। শিশু ডাক্তারের কাছে পাশেই ছিল, প্রায় 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। তো দেখানোর সময় ডাক্তার বলল যে আপনাদের বেবির কন্ডিশন, নেওয়ার সময় আমরা অক্সিজেন নাকে দিয়ে তারপরে নেই, অক্সিজেনের মেশিন সহ। তো অক্সিজেন দিয়ে নেওয়ার পরে বাচ্চাটা আমি তো কোলে করে নিয়েছি, ও নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে ও গাড়িতে 2 বার থেকে 3 বার তাকিয়েছে। হসপিটালেও যখন নিঃশ্বাসটা আসে তখনও ও তাকিয়েছিল। 2 বার তাকিয়েছিল। আর আমি যখন কোলে করে নিচ্ছিলাম ডাক্তারের কাছে, তখন ও 2-3 বার তাকিয়েছে, আবার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলেছে। আর নিঃশ্বাসটা ওই অক্সিজেনের সাথে একটু জোরে জোরে নিচ্ছিল। যাক, আমরা শিশু ডাক্তারের কাছে তৎক্ষণাৎ নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে শিশু ডাক্তার বলল যে আপনাদের বাচ্চার কন্ডিশন অনেক খারাপ, আপনারা ঢাকা নিয়ে যান, এনআইসিইউ বা আইসিইউতে রাখতে হবে। তো আমাদের চাঁদপুর শহরে একটা হাসপাতালে একটু উন্নত, এনআইসিইউ আইসিইউ সব কিছু আছে। তো একজন বলল এখন নিতে নিতে তো অনেক দেরি হয়ে যাবে, আপনারা আগে এটাতে নেন। ওই ডাক্তারের একজন কাছের একজনই বলল। তো ডাক্তার বললো হ্যাঁ, তাহলে ওইখানে নিয়ে আপনারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তারপর ঢাকা নিয়ে যান। তা আমরা ওই হাসপাতালে গেলাম, চাঁদপুরে ফেমাস হাসপাতাল, হাসপাতালের নামই ফেমাস হাসপাতাল। তো ওইখানে যাওয়ার পর ওইখানে এনআইসিউর ব্যবস্থা ভালো, সব কিছুর ব্যবস্থা ভালো। তারপর আমরা ওইখানেই বাচ্চাকে ভর্তি করালাম। তো ভর্তি করানোর সময় বলল যে লাইফ সাপোর্ট দিতে হবে। আমরা প্রথমে মিনি লাইফ সাপোর্ট দিব, তারপরে যদি অবস্থার উন্নতি হয় ভালো, আর অবনতি হলে ফুল লাইফ সাপোর্টে দিতে হবে। তো ঠিক আছে, আমরা রাজি হলাম, মিনি লাইফ সাপোর্টে রাখলো।
পরের দিন 28 তারিখে তো 1:30টার দিকেও জন্মগ্রহণ করে। আমরা 3:30টার মধ্যেই সব কিছু কমপ্লিট করে হাসপাতালে ভর্তিও করে ফেলি, লাইফ সাপোর্টও দিয়ে দেই। তারপর পরের দিন ও সন্ধ্যার দিকে ডাক্তার আসে, সন্ধ্যার দিকে আবার ওই হাসপাতালে শিশু ডাক্তার আসে যেদিন ভর্তি করি। তো সন্ধ্যার দিকে এসে ডাক্তার বলল যে, ওকে চেক আপ করে বলল যে আপনারা কেন নর্মাল ডেলিভারি করাইছেন, নর্মাল ডেলিভারি করাতে একেবারে সুস্থ একটা বাচ্চাকে আপনারা এই অবস্থা করে আনছেন, কেন নর্মাল ডেলিভারি করাইছেন। তো নর্মাল ডেলিভারির বিপক্ষে উনি না, আর আমরাও না। নর্মাল ডেলিভারি এটা তো প্রাকৃতিকভাবে আগে হয়ে আসছে, এখনও হচ্ছে, কিন্তু অদক্ষ নার্সের হাতে পড়লে জীবন শেষ। এটা আপনারা খেয়াল রাখবেন, অদক্ষ ডাক্তার, অদক্ষ নার্সের হাতে যদি এরকম কেস পড়ে তাহলে শেষ। আগে অবশ্যই জেনে নিতে হবে যে দক্ষ কিনা। আর অবশ্যই নার্সদের উপরে তো এটা ভরসা করা ঠিক হবে না। আমরা যতটুকু বুঝেছি, আমরা তো জানতাম যে তারা দক্ষ, তারা প্রতিদিন ডেলিভারি করাচ্ছে, কিন্তু তারা যে এতটা অদক্ষ সেটা আসলে আমরা তখন বুঝতে পারি নাই, যে এই জন্য এত বড় ভুলটা হয়েছে। তখন যদি তারা বলতো যে বাচ্চার ওজন বেশি, আমরা এই বাচ্চা ডেলিভারি করাতে পারবো না, আপনারা রিক্সে যান না, আপনারা অন্য কোনো গাইনি ডাক্তারের কাছে নিয়ে যান বা হাসপাতালে নিয়ে যান, ওনাদের বিল হচ্ছে 6,000 টাকা। তো এই মাত্র 6,000 টাকার জন্য আপনারা যেটা পারবেন না সেটা নিয়ে চেষ্টা করলেন, টানাহেঁচড়ি করলেন, রুগীকেও শেষ করে দিলেন, পেশেন্টের বাচ্চাটাকেও শেষ করে দিলেন। এটা কেন? আপনারা যদি যে কেসটা হ্যান্ডেল করতে না পারবেন, অবশ্যই তো সেটা আমাদেরকে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতাম। তো সূর্যের হাসি ক্লিনিকের ওরা পারবে না যে জিনিসটা, সেটা নিয়ে চেষ্টা করে আসলে আজকে আমাদের এই দুর্গতি, বাচ্চাটাকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের পরিস্থিতি এখন প্রচণ্ড খারাপ। আমার বোন, মা, বাবা, আমরা আসলে আমি যে বাচ্চার খালা, বাচ্চাটা মারা যাওয়ার পরে আজকে দুই দিন হয়েছে, আমরা মেনে নিতে পারছি না এখনো। বাচ্চাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আল্লাহ কেন হায়াত রাখে নাই আল্লাহ জানে, আর কেন নার্সরা এরকম করলো নার্সরা জানে, যে এত ওজনের বাচ্চাটা আমরা ডেলিভারি করাতে পারবো না, এই কথাটা তারা কেন বললো না। তারা বলতেছে তারা নাকি 4 কেজি ওজনের বাচ্চাও নাকি ডেলিভারি করে। তো ডেলিভারির এটাই এই অবস্থা, আপনারা 4 কেজি ডেলিভারি করেন, এই রকম করেন। 3 কেজি 200 গ্রামের একটা বাচ্চাকে আপনারা ঠিকভাবে ডেলিভারি করাতে পারলেন না, আপনারা 4 কেজি ওজনের ডেলিভারি করেন, এটা আমাদেরকে শোনালেন আর আমরা বুঝে গেলাম নাকি। যাই হোক, তারপর আমরা যখন এনআইসিউতে রাখলাম, পরের দিন কিছু টেস্ট করা হলো বেবির, কিন্তু এর মধ্যে আমাদেরকে ডাক্তার যে বলল যে নর্মাল ডেলিভারি করানোর কারণে বাচ্চাটা আজকে এই দুর্গতি, বাচ্চার অবস্থা ভালো না, আপনারা জেনে রাখেন যে বাচ্চার অবস্থা খারাপ। এখন ইঞ্জেকশন বা এনআইসিউর যেসব মেডিসিন আছে এগুলো প্রয়োগ করলে বাচ্চার খিঁচুনি হবে। আর খিঁচুনি আগে থেকে নাকি অল্প ছিল, জানি না সত্য মিথ্যা, বললো যে এসব প্রয়োগ করলে আরও খিঁচুনি হবে, যদি খিঁচুনি কমে আসে তাহলে বাচ্চা বাঁচবে, আর যদি খিঁচুনি না কমে বাড়ে তাহলে বাঁচবে না। ওনাদের নাকি ডোজ আছে, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, চতুর্থ ডোজ পর্যন্ত আছে। তো ওনারা প্রথম ডোজ দেওয়ার পরে বাচ্চার খিঁচুনি বাড়ে, দ্বিতীয় ডোজ দেওয়ার পরে বাচ্চার খিঁচুনি বাড়ে, তৃতীয় ডোজ দেওয়ার পরে বাচ্চার খিঁচুনি বাড়ে, কমেনি। তো 4 নাম্বার ডোজটা পরের দিন দেওয়ার আগে আল্লাহর একটু রহমত হয়েছিল হয়তো, বাচ্চার খিঁচুনি কমে। কিন্তু কিছু টেস্ট করার পরে দেখতে পারলো যে বাচ্চার বুকে ওই যে নিঃশ্বাস আনার জন্য উল্টাপাল্টা যে চেপেছে, বুকটা একেবারে কালো হয়ে গেছিলো, ওই দাগটা বাচ্চা বুকের মধ্যে ছিল। আমাদেরকে আগেই দেখাইছে যে দেখেন আপনারা যে নিয়ে আসছেন বাচ্চার বুকের অবস্থা দেখেন, একদম গোল হয়ে কালো হয়েছিল। তারপরে যখন টেস্টের রিপোর্টগুলো আসলো, দেখলো যে এই বুকের চাপের কারণে বাচ্চার কিডনিতে এফেক্ট হয়ে গেছে, কিডনির পয়েন্ট বেড়ে গেছে, যেখানে 1.2 থাকার কথা সেখানে 2 পয়েন্ট হয়ে গেছে, বরাবর 2 পয়েন্ট হয়ে গেছে। বাচ্চার ইউরিনের জন্য হতে পারছে না, ইউরিনেও সমস্যা হয়ে গেছে, বাচ্চার অবস্থা খুবই খারাপ। আর মাথা উল্টাপাল্টা টানার কারণে শরীরের কিছু ব্লাড মাথায় গিয়ে জমে গেছে, এর কারণে মাথার পিছনে গিয়ে জমে গেছে, আর শরীরে রক্ত শূন্যতা হয়ে গেছে। এখন এই রক্ত দেওয়ার জন্য ঢাকা নিতে হবে। শুনেন যে অবস্থাটা কি,
যে তারা কিভাবে ডেলিভারি করছে, যে বাচ্চার মাথার মধ্যে রক্ত জমায় ফেলছে, এগুলো তো টেস্টের পরে আমরা জানতে পারি, আগে তো আর আমরা জানি না এগুলা। মাথার মধ্যে রক্ত জমায় ফেলছে বুকে উল্টাপাল্টা চাপের কারণে। যে প্রাথমিক ট্রিটমেন্টটা ওরা দিচ্ছিল বাচ্চার নিঃশ্বাস আনার জন্য, ওই সময় ওনারা কী প্রাথমিক ট্রিটমেন্ট দিল ওরাই জানে ভালো, আল্লাহ জানে আর ওরা জানে। ওই ট্রিটমেন্টের কারণে বাচ্চার বুকের আঘাতের কারণে ওর কিডনিতে সমস্যা হয়ে যায়। যাক, এতটুকু অবস্থার পরে আমাদেরকে 28 তারিখ সন্ধ্যায় বললো যে আপনারা ঢাকা নিয়ে যান, ওইখানে আইসিইউর ব্যবস্থা আছে বিভিন্ন হাসপাতাল, আপনারা যোগাযোগ করে দেখেন যে কতটুকু কি করা যায়। তো তারপর আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিলাম। তারপর আমরা একটা হাসপাতালের খোঁজও পাই, সেখানে আইসিইউ বেড খালি আছে এটাও জানতে পারি। তা আইসিইউ অ্যাম্বুলেন্স আনতে হবে ঢাকা থেকে। তা আইসিইউ অ্যাম্বুলেন্স খবর দেওয়া হলো। আইসিইউ অ্যাম্বুলেন্স মনে হয় 1 ঘন্টাও পথ অতিক্রম করে না, এর মধ্যে আমরা বাড়িতে আসছি ব্যাগ ট্যাগ গুছানোর জন্য, ঢাকা যাব বাচ্চাকে নিয়ে। তো এর মধ্যেই ওইখান থেকে ফোন আসে যে বাচ্চার অবস্থা আরও খারাপের দিকে, আপনারা আসেন। তো আমার হাজব্যান্ড, বাচ্চার বাবা, ওরা 2 জন গেল। যাওয়ার পরে বলল যে এখন লাস্ট একটা ইঞ্জেকশন দিব, যদি বাচ্চার হার্টবিট তখন প্রায় বন্ধের দিকে, বলছে যে ইঞ্জেকশন দিলে যদি বাচ্চার হার্টবিট ফিরে আসে তাহলে ভালো, আর নইলে আর আশা নাই। ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওনারা 20 মিনিট টাইম দেয়, 20 মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। তো এখন আমি কি বলবো, আমরা একটা বাচ্চা হারিয়ে ফেলেছি, সদ্য নবজাতক শিশু। আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যখন একটা কেউ কনসিভ করবে, অবশ্যই কোনো ভালো গাইনি ডাক্তারের অবজারভেশনে থাকতে হবে। এসব এনজিও মার্কা যেই সূর্যের হাসি বা এই ধরনের কিছু আছে, এইসব দিকে ভুলেও আপনারা পা বাড়াবেন না। নর্মাল ডেলিভারি হলে গাইনি ডাক্তাররা বলবে, সিজার হলেও গাইনি ডাক্তাররা বলবে, সবাই একরকম না। তো অনেকের ওই অবস্থা, বিভিন্ন মানুষের বিভিন্ন বুদ্ধিতে মানুষের মাথা এমনিও নষ্ট হয়ে যায়। তবে আমাদের মতো ভুক্তভোগী যারা, তাদের কথা শুনবেন। যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সাথে যেরকমটা হয়েছে আমরা চাইবো না এরকমটা আমাদের শত্রুর সাথেও হোক, এটা আমরা কখনোই চাইবো না। তো আমার বোনের বাচ্চাটা 29 তারিখ রাতে মারা যায়। এই শোকটা তো আসলে নেওয়ার মতো না। আসলে আমরা এখন এতটাই কান্নাকাটি করছি যে এখন আমাদের চোখের পানিও শুকায় আসছে। আমরা চাইবো না যে এরকম আর কারোর সাথে হোক। যে কষ্টটা আমরা পেয়েছি সেটা যাতে পৃথিবীতে আর কেউ না পায়। আজ কিছু অদক্ষ নার্সের কারণে উল্টাপাল্টা নর্মাল ডেলিভারি করার কারণে আজকে আমরা একটা বেবিকে হারাই ফেলছি। আমাদের বংশের প্রথম বেবি, আমরা 2 বোন 1 ভাই। তো 2 বোনের মধ্যে আমার আজকে সন্তান নেই এখন পর্যন্ত বিয়ের পরে, কিন্তু আমার বোনের বিয়ের পরপরই কনসিভ করে আল্লাহর অশেষ রহমতে তার একটা ছেলে বেবি হলো, কিন্তু আমরা তাকে রাখতে পারলাম না। হয়তো আল্লাহ হায়াত রাখে নাই, ঠিক আছে, এই কথাটা সত্য যে আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিনই তো। কিন্তু তারপরেও বলবো যে সবাই বলছে এই কথাটা, আইসিইউর ভিতরে যে ডাক্তাররা ছিল, শিশু ডাক্তার হতে সবাই, আমার বোনটাকেও লাইফ বরবাদ করে দিছে। নর্মাল ডেলিভারি হলে নাকি মায়েরা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমার বোনকে একেবারে প্যারালাইজডের মতো বানিয়ে ফেলছে ওনারা। এতটাই জাতাজাতি, এতটাই প্রেশার ক্রিয়েট করছে ওর উপরে যে এখন আমার বোনের ডান পাশটা প্রায় অবসর মতো হয়ে আসে মাঝে মাঝে, আর ও ডান হাত দিয়ে তো কিছু খেতেই পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তাহলে এটা নর্মাল ডেলিভারিতে কেমন সুস্থতা হলো আমার জানা নাই। এখন আমি বলবো যে সূর্যের হাসি ক্লিনিক এসব থেকে দূরে থাকেন সবাই। এসব ক্লিনিক পরে আমরা জানতে পারি যেটা নাকি কোন এনজিওর মাধ্যমে, ওইখানে আসলে ওনারা ডাক্তার কিনা নার্স কিনা আমি এটাও জানি না। ওনারা আজকে যা ক্ষতি আমাদের করছে এটা আসলে কখনোই পূরণীয় না। তারা কেমন নার্স, তারা কেমন ডেলিভারি করায়, বা তখন যদি ওই সময় আলট্রার সময় যদি আমরা জানতাম যে বাচ্চার ওজন এত বেশি, আমরা কখনোই এই রিস্কে যেতাম না। ওনারা এটাও বলে নাই। আর যখন নেওয়া হয় তখন ওই যে বললাম যে পানিটা সবুজ, ওইটার কারণে ওরা বলতে পারে নাই। তাহলে ওরা কি ডেলিভারি করায়, ওরা কিভাবে বাচ্চাগুলোকে নর্মাল ডেলিভারি করায় আমি জানি না। এখন উপরওয়ালার কাছে বিচার রইল যে আল্লাহ যাতে ওদের হেদায়েত দান করে, ওরা কেন এরকম করলো।
যে জিনিসটা পারবে না সেই জিনিসটা নিয়ে জোর করে মাত্র 6,000 টাকার জন্য জোর করে এরকম করে বাচ্চাটাকেও মেরে ফেললো, মাকেও পঙ্গু বানায় ফেললো। তো এখন আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যে ভিডিওটা এই জন্যই করা যে আমাদের মতো ভুক্তভোগী যাতে আর কেউ না হয়। আমার বোনের বাচ্চাটা এত সুন্দর হয়েছিল মাশাল্লাহ, যে ওকে আর কোনোদিনও ভোলা সম্ভব না। এরকম একটা বাচ্চা পৃথিবী ছেড়ে চলে গেল শুধু কিছু অদক্ষ নার্সদের কারণে, যারা বাচ্চাটাকে উল্টাপাল্টা টেনে হিসড়ে মাথাটাকে আঘাতপ্রাপ্ত করে মেরে ফেললো। আল্লাহর কাছে শুধু বিচার রইল যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। তাদের এই এনজিওটা কেন খুললো? তারা কেমন নার্স, তারা কেমন মানুষ যে এরকম যে জিনিসটা পারবে না সেই জিনিসটা নিয়ে কেন তারা চেষ্টা করলো? তারা বললে কি আমরা যদি তারা এই কথাটা বলতো আর বাচ্চাটা যদি অন্য জায়গায় নিয়েও আমরা সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারতাম বা সুস্থভাবে ডেলিভারি হতো, তাদেরকে আমরা খুশি হয়ে এমনি অনেক কিছু দিয়ে দিতাম যে তারা সঠিক সময়ে সঠিক কথাটা বলেছে, কিন্তু তারা সেটা বলে নাই। তো এখন আর কি বলবো, আমরা আমাদের সন্তান হারিয়েছি। আপনারা কেউ এরকম ভুল করবেন না, কখনো এসব এনজিও মার্কা ক্লিনিকে যাবেন না, অন্তত এসব সিরিয়াস অবস্থায় কখনো যাবেন না। অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্ট, অভিজ্ঞ গাইনোকোলজিস্টের আন্ডারে থাকবেন। একটা সুস্থ সন্তান সকলেই আশা করে, সকলের মনের আশায় আল্লাহ পূরণ করুক, সকলে একটা সুস্থ সন্তান পান। আর এসব এনজিও থেকে সবাই দূরে থাকেন, এসব সূর্যের হাসি ক্লিনিক থেকে সবাই দূরে থাকেন। আর নর্মাল ডেলিভারির বিপক্ষে আমরা না, নর্মাল ডেলিভারি পক্ষে, কিন্তু যখন বাচ্চার ওজন বেশি হয়ে যাবে তখন আপনারা এটা জেনে নেবেন যে বাচ্চার ওজন কেমন। তো ওজন যদি বেশি হয় তাহলে আপনারা ভুলেও নর্মাল ডেলিভারির দিকে যায়েন না। বর্তমান যুগ আর আগের যুগের মধ্যে অনেক পার্থক্য। বর্তমান যুগে তো আর আমরা ওইরকম কায়িক পরিশ্রমটা করি না। আগের যুগের মানুষ করতে হয়তো, সেই জন্যই আল্লাহ রহমত দিত, নর্মালে বাচ্চা হয়ে যেত। কিন্তু বর্তমানে সব কিছুই আমাদের আসলে এতটাই সহজ হয়ে গেছে যে আমরা এখন নর্মাল ডেলিভারিটা আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। তো যাই হোক, যদি নর্মাল ডেলিভারির মতো আপনাদের অবস্থা থাকে করবেন, আর যদি বাচ্চার ওজন বেশি হয়ে যায় তাহলে আপনারা ভুলেও এসব দিকে পা বাড়াবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা যতটা আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা যেভাবে এখন দিন পার করছি, আমরা চাই না কারোর সাথে এরকম হোক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা, যেটা আজকে আমার বোনকে একটা গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গেছিলাম, ও ডেলিভারির পরে যখন ওইখান থেকে কিছু ওষুধ সাজেস্ট করে যেগুলো খেলে ঘা শুকায় যাবে বা শরীর ভালো থাকবে, তো ওই ওষুধগুলো দেখে একজন গাইনি ডাক্তার বলল যে এই ওষুধগুলো খেলেও তো আপনার কিডনিতে এফেক্ট করবে, এগুলো বন্ধ। তাহলে দেখেন যে সূর্যের হাসি ক্লিনিকের ওরা কী ওষুধ সাজেস্ট করছে যে যেগুলো খেলে নাকি কিডনিতেও এফেক্ট করবে। তাহলে ওরা তো এখন বাচ্চার মাকেও মেরে ফেলতো, নীরবে বাচ্চার মাটাও শেষ হয়ে যেত। তো এখন আমরা আর কি বলবো, ওই সময় আসলে কি থেকে কি হয়ে গেল আমরা নিজেরাও জানি না। আপনারা সবাই এইসব ক্লিনিক থেকে দূরে থাকবেন। আর যখন বাচ্চা হবে তখন আগে জেনে নেবেন ডাক্তারের কাছ থেকে ওজন কতটুকু, নর্মাল ডেলিভারি যদি করাতে চান ওজন কতটুকু। ওজন বেশি হলে এইসব থেকে আপনারা দূরে থাকেন। সিজার কষ্ট হলেও আমি মনে করি ভালো, তবে যার হায়াত নাই সে সিজার বা নর্মাল কোনোটাই আসলে যেটাতেই করবে সেটাতেই তো বিপদ হবে। তো এখন আমাদের উপরে যে আল্লাহ কেন এত বিপদ দিল সেটা আল্লাহই জানে ভালো। আমরা তবুও আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। কিন্তু এটার জন্য দায়ী ওই অধ্যক্ষ নার্সরা, সূর্যের হাসি ক্লিনিকের অধ্যক্ষ নার্সরা, যারা বাচ্চাটাকে এত কষ্ট দিয়ে শেষ করে দিল। তো যাই হোক, আপনারা এসব থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবার বুকের বাচ্চাকে সবার বুকে ভালো রাখুক, এটুকুই বলবো। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমাদের সকলের ধৈর্য যেন আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আর এই মেসেজটা সবার কাছে পৌঁছালে হয়তো এরকম বিপদ থেকে অনেকেই রক্ষা পাবে। শুধু এই জন্যই ভিডিওটা করা, নয়তো বা এখন ভিডিও করার কি বলেছে তখন আমি জানি না।
যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে যা হয়েছে সেটা আর কারোর সাথে না হোক। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।